সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাতিল আজকের সংবাদপত্রে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। নিউ এজ সম্পাদক নুরুল কবির আমাদের আজকের অতিথি। নুরুল কবির, স্বাগত আপনাকে। ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে এবারের টার্গেট খালেদা তারেক, সার্বভৌমত্ব প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। ইত্তেফাক আমাদের ঐক্যে চির ধরেনি, জাতি এখন আরও সবল, থাকছে না বিতর্কিত ধারা, মত প্রকাশ অপরাধ নয়, সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া। মানবজমিন জাতীয় ঐক্যের কাউন্সিল গঠনের পরামর্শ, মানবজমিনের রিপোর্ট শতভাগ সত্য প্রমাণিত হলো, প্রসঙ্গ হারিস চৌধুরী। কালের কণ্ঠ জাতীয় সরকারের গুঞ্জন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অক্ষমত্ব। যায় যায় দিন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সব রাজনৈতিক অক্ষমত্ব, 70 জঙ্গি সহ 700 বন্দী এখনও পলাতক। কালবেলা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মুখোমুখি 12 বিচারপতি, সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যমত্য, দেশ রূপান্তর দেশের প্রশ্নে সবাই এক, উত্তেজনা কমাতে জরুরি পররাষ্ট্র সচিবদের বৈঠক। সময়ের আলো ভারত প্রশ্নে জাতীয় ঐক্য, ভারতের অপপ্রচার রুখতে কতটা প্রস্তুত বাংলাদেশ। খবরের কাগজ ঐক্যবদ্ধ বাংলাদেশের অঙ্গীকার, সংকটে সবাইকে একত্রিত করা ভালো অগ্রগতি। The business standard entire world needs to know Bangladesh is united, প্রফেসর ইউনূস। আপনি তো শুনলেন শিরোনামগুলোতে আজকে সবকটা রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেছেন, জাতীয় ঐক্যের তাগিদ দিয়েছেন, জাতীয় ঐক্যের ব্যাপারে বলেছেন এই স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই, এবং এখানে বলছেন তারা সবাই এক কাতারে। আপনি কীভাবে দেখছেন গোটা বিষয়টাকে? বাংলাদেশের জন্য এই মুহূর্তে এটা ভালো প্রয়োজনীয়। দেশে নানান রাজনৈতিক দল আছে, সেই সব দলের নানান রাজনৈতিক আদর্শ আছে, এবং তাদের মধ্যে ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতাগত দ্বন্দ্ব বিভেদ আছে। সেটা পৃথিবীর যে কোনো গণতন্ত্র পরায়ণ সমাজের মধ্যে সেটা থাকে, এটা স্বাভাবিক, বাংলাদেশও আছে এবং থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে দেশ যদি কোনো সংকটের মুখোমুখি হয়, তখন যেই দেশ না থাকলে এই সমস্ত ক্ষমতার দ্বন্দ্ব থাকবার সুযোগ থাকে না, সেই দেশকে রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বাংলাদেশের সরকার প্রধানের এই বৈঠক, এবং বৈঠকের মধ্য দিয়ে যে একটা অন্তত যেটা বিতর্কবিহীন একটা সিদ্ধান্ত হয়েছে, যারা এই বিষয়ে বাংলাদেশ এখন আক্রান্ত পরোক্ষভাবে, বিশেষত ভারতের দিক থেকে। এইখানে এই বাংলাদেশের বিরুদ্ধে ভারতের শাসক শ্রেণীর এই শত্রুতাকে সংঘবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। তো এর চাইতে সুন্দর সিদ্ধান্ত তো এই মুহূর্তে হতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে যে দেখুন, বাংলাদেশের মধ্যে গত জুলাই আগস্টে যে একটা বড় রকমের রাজনৈতিক পরিবর্তন সংঘটিত হয়েছে, 15 বছর ব্যাপী একটা জনস্বার্থ বিরোধী স্বৈরতান্ত্রিক সরকারের নির্মম অবিচার, অত্যাচার, লুণ্ঠন দিয়ে যে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক স্বার্থ আপনার ভুলুণ্ঠিত হয়েছে, সেইটা থেকে বাংলাদেশ মুক্তি লাভ করেছে। কিন্তু এই মুক্তি লাভের প্রক্রিয়ায় বাংলাদেশ রাষ্ট্রের এবং সমাজের যে গণতান্ত্রিক রূপান্তর প্রয়োজন, সেটা তো এখনো সংগঠিত হয়নি, কারণ এটা একটা ক্রান্তিকাল চলছে। এই ক্রান্তিকাল কতদিনের থাকবে সেটা নির্ভর করবে দুটোর বিষয়ের উপর। যারা সরকারে আছেন তাদের কর্মতৎপরতা এবং আপনার দূরদৃষ্টি, যারা সরকারের বাইরে আছেন তাদের ধৈর্য সহ্য এবং আপনার সরকারকে এই বিষয়ে সহযোগিতা করবার প্রবণতা যেমন একদিকে আছে, অন্যদিকে ভারত সরকার এবং ভারতের শাসক শ্রেণীর নানান ধরনের আপনার শক্তিসমূহ, যার মধ্যে তাদের গণমাধ্যম অন্যতম, তারা কতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এবং বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে তাদের শত্রুতা অব্যাহত রাখবে,
তার উপর নির্ভর করবে। তো আজকে যে মিটিং হয়েছে সেই মিটিংটা আপাতত একটা মানে আপনি বলছেন ইতিবাচক, খুবই ইতিবাচক এবং একটা বার্তা ভারতীয় শাসক শ্রেণীকে এবং ভারতীয় মিডিয়াগুলিকে দেওয়া হয়েছে। এটার ব্যাপারে কনসিস্টেন্ট থাকা এটা গুরুত্বপূর্ণ। আপনি তো জানেন যে কেন এই বিতর্ক, মানে কেন এই অবস্থা তৈরি হলো। এখন যেটা মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ভারতীয় মিডিয়া একদম প্রতিদিন নিত্যদিন এই খবর দিয়ে একটা পরিস্থিতি তৈরি করেছে দেশে এবং বিদেশে। জি, প্রশ্নটা হচ্ছে যে কেন এটা তৈরি হয়েছে তা আপনিও জানেন, আমিও জানি। আমার অনুমান যে বাংলাদেশের সাধারণ মানুষ এটা বুঝতে পারেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সময় বাংলাদেশ যে ধরনের অন্যায্য সুবিধা দিনের পর দিন, মাসের পর মাস এবং বছর পর বছর রাজনীতি, অর্থনীতি ইত্যাদির পলিসি প্রণয়নে ভারতকে সুবিধা দিয়েছে, তা ভারতের পক্ষে হঠাৎ করে এটা হারিয়ে ফেলা তাদের জন্যে দুঃখজনক। তারা এটা মেনে নিতে পারছে না। মেনে নিতে না পারার কারণে দুটো ঘটনা, তারা দুই তিনটা ঘটনা আসলে একসাথে করছে। এক নম্বর হচ্ছে পৃথিবীর সমকালীন পৃথিবীর অন্যতম প্রধান স্বৈরশাসক শেখ হাসিনাকে তারা বাংলাদেশের থেকে তার আইনের আওতায় আনার সুযোগ থেকে আপাতত বঞ্চিত করে তারা তাদের পুরনো বন্ধুকে সেখানে আশ্রয় দিয়েছে। আশ্রয় দেওয়ার পর বাংলাদেশের সম্পর্কে নানা রকম গুজব এবং বিভ্রান্তিমূলক বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে তাকে প্রশ্রয় দিচ্ছে। এই আশ্রয় প্রশ্রয় ছাড়াও বাংলাদেশের বাস্তব অবস্থা সম্পর্কে নেতিবাচক একটা ভাবমূর্তি শুধু ভারতের মানুষের মধ্যে নয়, সারা দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার জন্য পুরো রাষ্ট্রযন্ত্রকে, তার ডিপ্লোম্যাটিক মেশিনকে, তাদের শাসক শ্রেণীর বুদ্ধিজীবীদেরকে এবং সবচেয়ে বেশি করে তাদের এই যে গণমাধ্যমকে ব্যবহার করছে। এবং তাদের এই অপতৎপরতার যে জঘন্যতার পরিমাণ বুঝতে পারবে মানুষ। যেমন ধরুন, তার খুব পরিষ্কারভাবেই বাংলাদেশে মানুষের সাথে ভারতের মানুষের সঙ্গে একটা শত্রুতা যেমন তৈরি করবার ক্ষেত্রে অবদান রাখছে। কীভাবে? ধরুন, ভারতীয় মিডিয়া প্রচার করলো যে বাংলাদেশের কোথায় একজন টুপি পরা দাড়িওয়ালা একজন মানুষ ভারতের পতাকাকে পদদলিত করছে। এটা তারা তাদের মিডিয়ায় প্রচার করলো, যে ঘটনাটা বাংলাদেশে সত্যিকার অর্থে আমরা কেউ দেখি নাই। এবং আজকে সেটা প্রমাণিত হয়েছে যে ভারত থেকেই এআই দিয়ে জেনারেট করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে জেনারেট করে শুধুমাত্র বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ভারতীয় জনগণকে খেপিয়ে তুলবার জন্য এই কাজটা তারা করেছে। এবং তার বিনিময়ে কী হয়েছে যে দেখা গেছে যে বাংলাদেশের ভারতের তিনটা মিশন এবং উপমিশনের মধ্যে ভারতের মানুষ আক্রমণ করেছে। অন্যদিকে এটা যেমন করছে, অন্যদিকে পরিষ্কারভাবে ভারত বাংলাদেশের নানান ধর্মাবলম্বী মানুষের মধ্যে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্ম হচ্ছে আপনার সনাতন ধর্ম। এই মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা সাংঘর্ষিক পর্যায়ে নিয়ে যাবার জন্য এহেন অসত্য কথা নাই, এহেন মিথ্যে কথা নাই যেগুলো তারা প্রচার করছে না। সেই ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর সবচেয়ে বড় অংশই যারা দেশপ্রেমিক এবং ষড়যন্ত্রের সঙ্গে জড়িত নয়, তারা ইতিবাচক ভূমিকা পালন করছেন এখনও। এবং মুসলমান সংখ্যাগরিষ্ঠ মানুষরাও আপনার এদের অধিকাংশই যারা বিবেকবান, সমাজে সক্রিয়, তারাও ধৈর্যের পরিচয় দিচ্ছেন। এটা বাংলাদেশের ঐক্য এবং সংহতির জন্য এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিবাচক একটা ভূমিকা এদেশের মানুষ পালন করছেন। ভবিষ্যতে এটা করতে হবে। আর ভারতের থেকে উস্কানি আর অনেক বেশি বাড়তে পারে আপনার সামাজিক পর্যায়ে, গণমাধ্যম পর্যায়ে। তবে ভারতের প্রশাসন সম্ভবত একটা কি বলবো এটাকে মেসেজ তারা লাভ করেছেন। কারণ
এইটার মধ্য দিয়ে, এই ভারতীয় শত্রুতার মধ্য দিয়ে, শাসক শ্রেণীর শত্রুতার মধ্য দিয়ে বাংলাদেশে ভারত বিরোধী যে মতামত, এটা আগে থেকেই ছিল। কারণ একটা স্বৈরতান্ত্রিক সরকারকে যারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, তাদের সঙ্গে তাদেরকে যেভাবে অন্ধের মতন সমর্থন দিয়ে গেছে, সেখান থেকে ভারত বিরোধিতা এখানে বেড়েছে। এটা উত্তুঙ্গ পর্যায়ে পৌঁছেছে এই সাম্প্রতিক ঘটনাবলীর মাধ্যমে। এটা আবার বোধ হয় ভারতীয় শাসক শ্রেণীর একাংশ বা তাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়, তাদের কেউ কেউ বুঝতে পেরেছেন। কারণ এই যে ফরেন সেক্রেটারি এসে এক ধরনের কথাবার্তা বলতে আসছেন বলে আমরা আজ খবরে যেগুলো পেয়েছি, এইটা হয়তো মিটিগেট করবার একটা চেষ্টা বলা হচ্ছে যে উত্তেজনা কমানোর জন্যই এই সফর। হ্যাঁ, তো এই উত্তেজনা কমানোর জন্য তো দুইজনের বৈঠকে কিছু হবে না। বাংলাদেশ বিরোধী যে দৃষ্টিভঙ্গি সরকারের আছে, এই সেটা শুধু বিজেপিরই না, আপনি লক্ষ্য করেছেন যে কংগ্রেসও একই ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করছে। এমনকি মমতা ব্যানার্জিও, প্রিয়াঙ্কা গান্ধী বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের উপর বিরাট অবিচার হচ্ছে বলে দাবি করেছেন, প্রকাশ্যে সরকারকে আহ্বান জানিয়েছেন। মমতা ব্যানার্জি শান্তি মিশন পাঠানোর জন্য ভারতীয় পার্লামেন্টে তদবির করছেন। এর মধ্য দিয়ে পুরো শাসক শ্রেণীর দৃষ্টিভঙ্গি বোঝা যাচ্ছে। তবে এই সঙ্গে কিন্তু এটাও বলা দরকার যে কয়েকদিন যাবার পরেই ভারতের মধ্যে তো শাসক শ্রেণীর লোকই সব না, ওইখানে বহু বিবেকবান মানুষ আছে যারা বিজেপির বিরুদ্ধে গণতন্ত্রের জন্য লড়াই করে। তাদের কেউ কেউ কিন্তু এখন কথা বলতে শুরু করেছে। আপনি লক্ষ্য করলে দেখবেন যে বিজেপি, কংগ্রেস, তৃণমূলরা যে বাংলাদেশ সম্পর্কে বিভ্রান্তিকর বক্তৃতা বিবৃতি দিচ্ছে এবং হুমকি ধামকি দেখাচ্ছে, হ্যাঁ, তার বিরুদ্ধেও কথা বলার লোক সাম্প্রতিককালে কিছু কিছু কণ্ঠস্বর আমরা শুনতে পাচ্ছি। আমি আগেও বলেছি, আপনি এখানেও বলেছি। তো ফলে ভারত বিরোধিতা আর ভারতের অগণতান্ত্রিক দৃষ্টিভঙ্গির বিরোধিতা এক নয়। কারণ ভারত বিজেপি যেমন আছে, কংগ্রেস তৃণমূল আছে, ভারতে বামপন্থীরা আছে, ভারতে মুসলমান লোকরা আছে, ভারতে ধর্ম বিশ্বাস নির্বিশেষে শত শত সচেতন বুদ্ধিজীবী আছেন যারা গণতন্ত্র পরায়ণ। একই সঙ্গে এই দক্ষিণ এশিয়ায় তারা এক ধরনের পারস্পরিক দেশগুলির মধ্যে সম্প্রীতি দেখতে চান এবং সমন্বিতভাবে একটা উন্নয়নের ব্লক হিসেবে দেখতে চান। এমন মানুষেরও অভাব নেই। বাংলাদেশকে চেষ্টা করতে হবে সরকারি এবং বেসরকারিভাবে, যাতে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি। তাদের সরকার যে বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে অসত্য প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং শত্রুতা পরায়ণ যে দৃষ্টিভঙ্গি প্রকাশ করে যাচ্ছে, তার বিরুদ্ধে লড়াই করবার জন্য ঠিক ভারতের মাটিতেও আমাদের বন্ধু খুঁজে বের করা গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ। আপনি জানেন যে সাইবার সুরক্ষা অধ্যাদেশের একটা খসড়া তৈরি হয়েছে। দৈনিক ইত্তেফাক যে রিপোর্টটা দিয়েছে, তারা বলছে যে মত প্রকাশ অপরাধ নয়। মত প্রকাশ যে অপরাধ নয়, এটা তো শত শত বছরের পুরনো সত্য কথা। আমরা ভুলে গিয়েছিলাম। না, আপনারা কার আমি জানি না, আমরা তো ভুলি নাই। আমরা হচ্ছে বাংলাদেশের যে অবস্থা চলছিল, আমরা অনেকেই, আর তার মধ্যে আমি অনুমান করি আপনিও আছেন, হ্যাঁ, যেই সব সত্য প্রকাশ যে কোনো অগণতান্ত্রিক শক্তির জন্যে একটা বিপজ্জনক কারণ হয়, সেই সব সরকারগুলি নানা ন্যায্য বা অন্যায্য নানান পন্থায় মানুষের স্বাধীন চিন্তা এবং চিন্তার প্রকাশকে বিশেষত বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু পৃথিবীর সমস্ত জায়গায় সব যুগে তারপরেও সেই বাধা বিপত্তি অতিক্রম করে কিছু মানুষ কথা বলে, লেখে, পথ প্রকাশ করে। হ্যাঁ, সাধারণভাবে এই ধরনের আইন এবং আপনার দলীয় নির্দল কিংবা সরকারি নানা আপনার বাধা বিপত্তির মুখে সমাজের যে আলাপ আলোচনা হওয়া, চিন্তার প্রকাশ এবং তার সম্পর্কে বিতর্ক হওয়ার পরিবেশটা নষ্ট হয়ে গেছিল। তো এই সরকার যদি এই কথা বলে থাকে যে বিশ্বাস করে যে মতামত প্রকাশ করা খুব গুরুত্বপূর্ণ, মতামতের মধ্যে তর্ক বিতর্কের মধ্য দিয়ে একটা সমাজ আপনার সত্যের কাছাকাছি পৌঁছায় এবং সেই জনস্বার্থপরায়ণ সত্যকে কেন্দ্র করেই একটা দেশ এবং সমাজের ইতিবাচক বিকাশ হতে পারে, তাদের উপলব্ধির জন্য ধন্যবাদ। কিন্তু এখানে আমি একটা কথা বলে রাখি, পৃথিবীর যে কোনো সরকার নতুন আসলে এই ধরনের কথাবার্তা বলে, এটার উপর আপনার পুরো ঈমান রাখার কোনো প্রয়োজন নাই। আপনাকে সব সময় সতর্ক থাকতে হবে যে এই সরকারেরও যদি যখন আপনার রাজনৈতিক, অর্থনৈতিক, এমনকি দার্শনিক
ভেস্টেড ইন্টারেস্ট তৈরি হয়, তারাও আবার ভিন্নমত প্রকাশে বাধার সৃষ্টি করতে পারেন। মতামতের স্বাধীনতার জন্য সচেতনভাবে নিরন্তর সতর্ক থাকতে হয় এবং লড়াই চালিয়ে যেতে হয়। নিউ ইয়র্ক টাইমসের একটা প্রতিবেদন, সেই প্রতিবেদন বলছে যে অর্থ পাচারে একটি দেশের অর্থনীতি যেভাবে ভঙ্গুর হয়, মানে একদম ফোকলা হয়ে গেছে একটা অর্থনীতি, সেটা তো পরিষ্কার। আপনার এই যে শ্বেতপত্র যেটা বেরিয়েছে, সেখানে যে দেখা গেছে যে বিলিয়ন বিলিয়ন ডলার আপনার প্রায় জিডিপির সাইজের অর্ধেক যদি 15 বছরে বিদেশে পাচার হয়ে যায়, তো সেই দেশে কি করে অর্থনীতির বিকাশ ঘটবে, কি করে শিল্পোন্নয়ন হবে, কি করে আপনার তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এইগুলো তো 15 বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনার নামে মুক্তিযুদ্ধের স্বার্থবিরোধী আপনার তৎপরতা, রাজনৈতিক, অর্থনৈতিক, এমনকি সাংস্কৃতিক তৎপরতা অব্যাহত ছিল। এটা বোঝার জন্য তো আপনার আমার নিউ ইয়র্ক টাইমস পড়ার কোনো দরকার নাই। আমাদের চোখের সামনে এগুলি ঘটেছে। যে যখন পেরেছে, যে সব তথ্য ছিল, এগুলির বিরুদ্ধে এখানে কথাবার্তা হয়েছে। এর যে একটা চোর সরকার, একটা প্লান্ডারার সরকার, একটা তারা যে এই লুটের টাকা বিদেশে পাচার করেছে, এইটার দেশে নিউ ইয়র্ক টাইমসের চোখে নতুন পড়তে পারে, কিন্তু বাংলাদেশে গত 15 বছর ধরেই থেকে নিরন্তরভাবে হয়তো নয়, এই সমস্ত সংবাদ প্রকাশ করেছে এবং মানুষ, দেশের মানুষ জানে। এদেশের মানুষ জানে বলেই নানান পথ থাকা সত্ত্বেও জুলাই আগস্টের আন্দোলন সংগ্রামে সকল শ্রেণীর মানুষ শেষ পর্যন্ত আপনার লীগ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। প্রশ্নটা হচ্ছে এখন আমাদের জন্য চ্যালেঞ্জ অন্য, একটা হচ্ছে নতুন করে সম্পদ সৃষ্টি করার অর্থনীতি প্রণয়ন করা, অন্যদিকে যেইগুলি যারা যেই টাকা পয়সা বিদেশে চলে গেছে বিলিয়ন বিলিয়ন ডলার, সেগুলো এই সরকার বলেছে ফিরিয়ে আনবার জন্য কিছু লোককে নিয়োগ দেওয়া হয়েছে। সেই কর্মতৎপরতা ত্বরান্বিত করা দরকার ডিপ্লোম্যাটিক পর্যায়ে এবং ওই দেশের রাজনৈতিক পর্যায়ে জনগণের মধ্যে আমাদের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য, একটা গরিব দেশের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন নিবেদনটা জারি রাখা, এবং যারা সেই সম্পদ ভোগ করছে বিদেশে, যেই সমস্ত সরকার লাভবান হয়েছে, যাদের অর্থনীতি, তাদের উপর আন্তর্জাতিক চাপ তৈরি করবার জন্য আন্তর্জাতিক জনমত সৃষ্টি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু সেই ক্ষেত্রে এই সরকার কদ্দূর কী করছে এটা আমরা এখনও জানি না, খুব দৃশ্যমান নয়। আমি বলবো যে এই কাজগুলোকে করবার জন্য যা যা ধরনের রিসোর্সেস ব্যবহার করার প্রয়োজন, মানুষের দিক থেকে হোক, টাকা পয়সার জন্য যা হোক, এগুলি ইনভেস্ট করে ফিরিয়ে আনবার ব্যবস্থা করার অকৃত্রিম প্রচেষ্টা গ্রহণ করতে হবে। এই মুহূর্তে জরুরি কাজ কি? এই মুহূর্তে জরুরি কাজ অনেক, সেটা তো বাট সবগুলো একটা ফোকাস থাকা গুরুত্বপূর্ণ। জরুরি কাজ হচ্ছে একটা অস্থিতিশীল রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যাপার এখানে অবস্থাকে আছে। যেমন ধরেন কিছু ন্যায্য এবং কিছু অন্যায্য কারণেও আছে। যেমন ধরুন এখানে অর্থনৈতিক সংকট তৈরি হওয়ার কারণে প্রচুর সেই সরকার, আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরেও আপনার মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতি দুটোই বাড়ছে। মানুষের কিন্তু, সাধারণ মানুষের, বিশেষত যাদের ফিক্সড ইনকাম গ্রুপ মানুষ, তাদের জন্য জীবন ধারণ করা, জীবন যাপন করা কঠিন হয়ে পড়ছে। তাদের খাদ্য তালিকা থেকে প্রোটিন কমে যাচ্ছে, ওষুধের ব্যাপারে সংকট তৈরি হচ্ছে, এই সব কিছু দ্রব্যমূল্যের ব্যাপারে। এইটা হচ্ছে 1 নম্বর প্রায়োরিটি হিসেবে তাদের সরকার দেখা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। আপনার রাজনৈতিক স্থিতিশীলতার জন্য আজকের মিটিংটা গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু সেইটাতে একটা লম্বা কমন ইন্টারেস্টের কারণে সবগুলি রাজনৈতিক দলের তো দেশপ্রেমিক হওয়া দরকার, ঐক্যবদ্ধভাবে অথবা পৃথক পৃথকভাবে করতে হওয়া দরকার। আর বাকি যে অংশটার কথা বলেছেন, এটার তো একটু লম্বা করে বলতে হবে যে এই সব সরকারের বিরুদ্ধে আন্দোলনের ভেতর দিয়ে জনগণের ভেতর কতগুলি আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, যেটুকুলো আপনি এখনও পর্যন্ত গ্রাফিতে কিংবা স্লোগানগুলি দেয়ালে মুদ্রিত রয়েছে, পত্রপত্রিকায় ছাপা হয়েছে, এগুলো দেখলে বুঝতে পারবেন যে একটা সরকারকে পরিবর্তন করে কেবলমাত্র আরেকটা সরকার দিয়ে প্রতিস্থাপন করাই এই আন্দোলনের লক্ষ্য ছিল না। সাধারণ লক্ষ্য ছিল একটা স্বৈরতান্ত্রিক সরকার থেকে আপাতত নিষ্কৃতি লাভ। কিন্তু সেই আন্দোলন করতে গিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা আমরা দেখেছি যে সাংবিধানিক, তারপর রাষ্ট্রের কতগুলি, এগুলিকে অধঃপতিত করে ফেলেছে তো আগের সরকারগুলো।
এটা একটা গণতান্ত্রিক সংস্কার চায় মানুষ, এবং অর্থনীতির মধ্যে বৈষম্য কমানোর আকাঙ্ক্ষা তীব্র আছে। সেইটা ভবিষ্যতে কি করে করা যাবে সেইটার চেষ্টা একটা লক্ষ্য করছি আমরা। কিন্তু আমার দিক থেকে একটা যেটা দুর্ভাবনার ব্যাপার দেখি দেশকে নিয়ে, সেটা যে সরকার কতগুলি কমিশন করে দিয়েছে, কিন্তু এই সরকারের নির্দিষ্ট কোনো রাজনৈতিক দর্শন আছে বলে আমি দেখতে পাচ্ছি না। এটার কারণ হচ্ছে যে ধরুন এই যে আন্দোলনের ভেতর দিয়ে যাপিত যে জীবন, যেই জীবন হুমকির মধ্য দিয়ে মৃত্যুর আপনার সম্ভাবনার মধ্য দিয়ে যারা এই আন্দোলনকে সফল করেছে, তারা যতটা সময়ের আকাঙ্ক্ষাকে দাবিকে ধারণ করেন চেতনা, এই আন্দোলন সংগ্রামের চেতনা, সরকারের মধ্যে যারা সরকার চালায় মন্ত্রী হয়েছেন তাদের কম 2/3 মানুষের মধ্যে সেই চেতনাই নাই। চেতনা নাই কারণ হচ্ছে তাদের মধ্যে যে আপনার বিগত সরকারের আমলে সুখে শান্তিতে ছিলেন এমন সদস্য আছেন, নিরুপদ্রব ছিলেন এমন সদস্য আছেন, এবং এই যে 2 মাস ধরে সংগ্রাম চলেছে তাদের একটা বিরাট অংশ ঘরের থেকে বেরোন নাই, এরকম মানুষও আছে। ফলে তাদের পক্ষে যে মন্ত্রী পরিষদ হয়েছে তাদের পক্ষে এই যে তুমুল একটা আন্দোলন সংগ্রামের মধ্যে, যেটার মধ্যে 1,500-এর উপরে মানুষকে শহীদ হতে হয়েছে, 20,000-এর মতন পঙ্গুত্ব বরণ করেছে, সেইটার যে বেদনা, তাদের যে আকাঙ্ক্ষা, একই সঙ্গে এই যে লক্ষ মানুষ যখন রাস্তায় নেমেছে তাদের উপর যে নিপীড়ন হয়েছে, সেই নিপীড়নের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে যে স্লোগান উচ্চারণ করেছে, এইটা তো লিপ্ততা ছাড়া, ওই ঘটনার প্রবাহের সঙ্গে প্রত্যক্ষভাবে দেখা ছাড়া কিংবা এমনকি সাইডলাইনে দাঁড়িয়ে দেখা ছাড়া এটা উপলব্ধি করা সম্ভব নয়। এই সরকারের মূল দুর্বলতা হচ্ছে সরকারের অধিকাংশ সদস্য সেগুলো দেখে নাই এবং এগুলি বুঝতেই পারে না। তার আপনার তরুণ হতে পারে 3-4টা ছেলে যারা ওখানে আছে, আমি তো দেখি ওরাই অন্তত চেষ্টা করছে, বাকিদের মধ্যে তো একটা রুটিন কাজ করছে বলে মনে হয়, যেখানে যে এক্সট্রা আওয়ার দেওয়া, এক্সট্রা টাইম দিয়ে উপলব্ধিগুলো করা এবং সে অনুযায়ী জেল করে নিজেদের কতগুলি কর্মসূচি তৈরি করা, সেটা আমরা এখনও দেখছি না। এটা একটা বিরাট দুর্বলতা। সরকারের উচিত আপনার কিছু কিছু মন্ত্রীকে এখনও রাস্তায় পাঠিয়ে দেয়াল লিখনগুলি দেখে আসবার জন্যে, তার অনেকেই দেখেন নাই, ওই সময়কার পত্রপত্রিকাগুলি ভালো করে আরেকবার পড়ার জন্যে, এবং যেই ছাত্রছাত্রীরা আপনার এবং তাদের সঙ্গে সাধারণ মানুষ জীবন দিতে দাঁড়িয়েছিল, হ্যাঁ, তাদের মনের আকাঙ্ক্ষা বোঝবার চেষ্টা না করলে এটা একটা রুটিন কেয়ারটেকার সরকারের মতো হবে। তারা একসময় চলে যাবেন, কিন্তু ইতিহাস তাদেরকে আপনার মনে রাখবে না নয়, শুধু এটাকে বলে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হওয়ার মতন অবস্থা হবে। কারণ সময়ের দায় তারা মিটায় নাই। এটা একটা স্বাভাবিক সময় না, সাধারণ সময় না, একটা অস্বাভাবিক সময়ে অসাধারণ আত্মত্যাগের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তাকে রেসপন্ড করা, শ্রদ্ধা করা, এটা গুরুত্বপূর্ণ। এটা অনেকের মধ্যে এই চেতনাই নাই। তবে এখানে আমি আপনাকে আরেকটা কথা আমার কাছে গুরুত্বপূর্ণ হয় বলে রাখি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ত্যাগ তিতিক্ষার কোনো অভাব নাই, কিন্তু তারা সেটা তাদের তারুণ্যের জন্য হোক কিংবা তাদের সফল সংগ্রামের পরে নিজেদেরকে কনসলিডেট করার নতুন আকাঙ্ক্ষা থেকে হোক, রাজনৈতিকভাবে তাদেরকে মনে রাখতে হবে এবং পত্রপত্রিকাওয়ালাদেরও মনে রাখতে হবে যে ছাত্রনেতা বলতে শুধু বৈষম্য বিরোধী ছাত্রনেতা বোঝায় না। ছাত্র সমাজ বলতে শুধু তারাই প্রতিনিধিত্ব করেন না, অপরাপর যেসব ছাত্র সংগঠনগুলি আছে, তখন তাদের কমন লক্ষ্যে আপনার শেখ হাসিনার সরকারের পতনের জন্যে, হ্যাঁ, তারা এই নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করেই মুখ দেখান নাই, কিন্তু তাদের কর্মীরা এটার মধ্যে ছিল। ফলে ছাত্র সমাজের সঙ্গে যখন ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দেখা করেন, সেটা শুধু আলাদাভাবে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের আন্দোলনের নেতাদের সঙ্গে দেখা করলে ভুল করবেন। অপরাপর ছাত্র সাধারণের যারা আরও প্রতিনিধি আছে তাদেরকে অ্যাকোমোডেট করতে না পারলে আপনি কিন্তু ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ রাখতে পারবেন না। আন্দোলন সংগ্রামে কিন্তু অপরাপর ছাত্র সংগঠনগুলির প্রশিক্ষিত কর্মীরা জীবন দিয়েছে, অংশগ্রহণ করেছে, বরং বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ছিল একটা প্ল্যাটফর্ম, সংগঠিত
শক্তি না, তারা নানান ঘটনাক্রমে অনেকটাই ন্যায্যভাবে সরকারে আছেন। সেই সরকার আছেন ভালো, কারণ ওই সরকারে এরা ছাড়া এই গণতান্ত্রিক আন্দোলনের অন্তর্গত আকাঙ্ক্ষার আর কেউ প্রতিনিধিত্ব করে না, কিন্তু তারাই একমাত্র প্রতিনিধি নন। এটা বুঝতে পারলে তাদের এই যে মহৎ আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নের সুবিধা হবে, নইলে তারা ছাত্র সমাজকে বিভক্ত করে ফেলবেন। এটার মধ্য দিয়ে তাদের এবং দেশের শেষ পর্যন্ত উপকার হবে না। অনেক ধন্যবাদ কবির আপনাকে। আপনাকেও অনেক। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি। বসন্তের মায়া মাখা রোদ, আর দক্ষিণের বারান্দায় তুমি আর আমি। আপু যেদিন বিয়ে হলো সেদিন ঝুম বৃষ্টি হচ্ছিল। এইদিকে ভাইয়া ভাবির অভিমান তো শেষই হতো না। আংটিটা পছন্দ হয়েছে? প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ।